হ্যালো স্টুডেন্টস, আমি নমিতা ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ দিয়ে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, দেখো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে নব্য প্রস্তর যুগের সংস্কৃতি সম্পর্কে, অর্থাৎ নব্য প্রস্তর যুগে মানুষের জীবন যাত্রা কেমন ছিল, তারা কি ধরনের হাতিয়ার ব্যবহার করতো, তা নিয়ে আজকের ক্লাসে ডিটেলসে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো দেখো, প্রথমতম বলা যায় যে এই যে প্রাচীন যুগ, সেই প্রাচীন যুগে কভাগে ভাগ করা যায়, তিন ভাগে ভাগ করা যায়। কি কি? প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ এবং কি নব্য প্রস্তর যুগ। ঠিক আছে, তো প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগের চেয়ে নব্য প্রস্তর যুগে মানুষের জীবনযাত্রায় কিন্তু অভূতপূর্ণ বিকাশ বা উন্নতি ঘটেছিল। ঠিক আছে, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে মানুষের জীবনযাত্রায় কিন্তু এই যুগে অভূতপূর্ণ বিকাশ ঘটেছিল, যার জন্য এই যুগকে ঐতিহাসিক ভি গর্ডন চাইল্ড এই যুগকে নব্য প্রস্তরকালীন বিপ্লব বা নিওলিথিক রেভলিউশন বলেও অভিহিত করেছেন। ঠিক আছে, অর্থাৎ নব্য প্রস্তর যুগে মানুষের যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রার বিভিন্ন দিক থেকে বিকাশ ঘটেছিল। ঠিক আছে, যার জন্য এই যে বিকাশ ঘটেছিল বা পরিবর্তন ঘটেছিল, এই জন্য নব্য প্রস্তর যুগে ঐতিহাসিক ভি গর্ডন চাইল্ড কি বলে থাকেন? নিওলিথিক রেভলিউশন বা নব্য প্রস্তরকালীন বিপ্লব বলে থাকেন। ঠিক আছে, তো এবারে আমরা একে একে আলোচনা করব যে কোন কোন ক্ষেত্রে এই যুগে বিকাশ ঘটেছিল বা এই যুগের বৈশিষ্ট্যগুলি নিয়ে একে একে, বা এই যুগে মানুষের জীবনযাত্রা বা হাতিয়ার ইত্যাদি নিয়ে। ঠিক আছে, তো দেখো প্রথমে আমরা আলোচনা করব যে নব্য প্রস্তর যুগের প্রধান দুটি স্তম্ভ, অর্থাৎ এই যুগে কিসের সূচনা হয়েছিল? কৃষিকাজের সূচনা হয়েছিল। ঠিক আছে, তো এতদিন প্রাচীন প্রস্তর যুগ এবং মধ্য প্রস্তর যুগে মানুষেরা কি ছিল? খাদ্য সংগ্রহকারী ছিল। ঠিক আছে, অর্থাৎ তারা খাদ্যের জন্য পুরোপুরি প্রকৃতির উপর নির্ভরশীল ছিল। ঠিক আছে, এবং এক স্থানে, অর্থাৎ এক স্থানে বসবাসকালীন সময়ে সেই স্থানে খাদ্যের ঘাটতি দেখা দিলে তারা আবার অন্য স্থানে চলে যেত খাদ্যের তাগিদে। ঠিক আছে, তো এই প্রাচীন প্রস্তর যুগ এবং মধ্য প্রস্তর যুগে মানুষেরা নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করতে জানতো না, খাদ্যের জন্য তারা প্রকৃতির উপর পুরোপুরি ভাবে নির্ভরশীল ছিল। কিন্তু নব্য প্রস্তর যুগে মানুষেরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে জেনে যায় বা শিখে যায়। ঠিক আছে, যেমন দেখো বলা হয়েছে যে মানুষ এই প্রথম প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে শিখে এবং নিজেদের খাদ্য নিজে উৎপাদন করতেও শিখে। এতদিন তারা প্রকৃতির উপর নির্ভরশীল ছিল, কিন্তু এই যুগ থেকে তারা নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদন করতে শিখে যায়। ঠিক আছে, এবং তারা কোন কোন ফসল উৎপাদন করতে? তারা মূলত গম, যব এবং কি পরবর্তীকালে ধান চাষের মাধ্যমেও কৃষিভিত্তিক অর্থনীতি ও সমাজের কি করেছিল? উত্থান ঘটিয়েছিল। ঠিক আছে, তো এটি মানব ইতিহাসের সবচেয়ে বড় কি বিপ্লব। ঠিক আছে, তো আমি একটু আগে বললাম যে এই যুগে বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ণ বিকাশ ঘটেছিল বা পরিবর্তন ঘটেছিল, যার জন্য এই যুগকে নব্যপ্রস্তরকালীন বিপ্লব বলে অভিহিত করা হয়। তো প্রথম পরিবর্তন হলো যে তারা খাদ্য উৎপাদনকারী হিসেবে পরিচিতি লাভ করে। ঠিক আছে, খাদ্য সংগ্রহকারী থেকে তারা খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়, তারা নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করতে শেখে, তারা বিভিন্ন শস্য উৎপাদন করতে শিখে যায় বা কৃষিকাজ করতে শুরু হয়, বা কৃষিকাজ এই যুগ থেকে শুরু হয় বা তারা কৃষিকাজ করতেও শিখে যায়। ঠিক আছে, এছাড়া অন্যতম প্রধান পরিবর্তন হলো পশুপালন। তো এতদিন তারা বন্য পশুকে পোষ মানাতে জানতো না, কিন্তু এই যুগে তারা পশুপালন করতেও শিখে যায়, অর্থাৎ বন্য পশুকে পোষ মানাতেও শিখে যায়। যেমন কেবলমাত্র শিকার নয়, বন্য পশুকে পোষ মানিয়ে গৃহপালিত করার কৌশলও মানুষ আয়ত্ত করে নেয় এই যুগে। ঠিক আছে, এবং তারা কোন কোন পশুকে পোষ মেনেছিল? তারা মূলত কুকুর, ভেড়া, ছাগল ও গবাদি পশু পালন শুরু হয় এই যুগে, যা কৃষিকাজে সাহায্য করেছিল এই গবাদি পশুগুলো, এবং কি দুধ ও মাংসের নিয়মিত যোগানো সুনিশ্চিত করেছিল মানুষের জীবনে। ঠিক আছে, তো এই যুগের অন্যতম প্রধান দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো কৃষিকাজের সূচনা হয় এবং কি হয়? পশুপালন করতেও মানুষেরা শিখে যায়। ঠিক আছে, তো এই দুটি হলো অন্যতম প্রধান বৈশিষ্ট্য বলতে পারো। ঠিক আছে, বা পরিবর্তনও বলতে পারো এই যুগের। এবারে আমরা আলোচনা করব এই যুগে মানুষরা কি ধরনের হাতিয়ার ব্যবহার করতো। ঠিক আছে, তো এতদিন অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ এবং মধ্য প্রস্তর যুগে হাতিয়ারের ক্ষেত্রে কিছুটা উন্নতি হয়েছিল, কিন্তু প্রাচীন প্রস্তর যুগে মানুষেরা প্রকৃতি থেকে যে আকারে হাতিয়ার পেত, অর্থাৎ যে আকারে পাথর সংগ্রহ করতো, তাকেই তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করতো। ঠিক আছে,
কিন্তু মধ্যপ্রস্তর যুগে তারা হাতিয়ারের ক্ষেত্রে কিছুটা হলো হচ্ছে যে কৌশল শিখে নেয় হাতিয়ারগুলিকে মসৃণ করা বা পলিশ করা, বা বলা যায় যে হাতিয়ারগুলি আকৃতিতে ছোট ছোট করতেও তারা জানতো, ঠিক আছে, মধ্যপ্রস্তর যুগ। কিন্তু মধ্যপ্রস্তর যুগের চেয়েও নব্যপ্রস্তর যুগে হাতিয়ারের ক্ষেত্রে আরো উন্নতি ঘটেছিল, ঠিক আছে। যেমন দেখো বলা হয়েছে যে এই যুগের মানুষেরা মসৃণ পাথর ব্যবহার করত। তো প্রাচীন যুগের এবড়ো খেবড়ো পাথর পরিবর্তে তারা ঘষে মেজে মসৃণ এবং কি তীক্ষ্ণ ধারালো পাথরের ব্যবহার শুরু করে দেয় এই যুগে। তো প্রাচীন প্রস্তর যুগে তারা প্রকৃতি থেকে যে আকারে হাতিয়ার পেত সেখানে কোন রকম কোনো পরিবর্তন না ঘটিয়ে তারা তাকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করে নিত। কিন্তু এই যে নব্যপ্রস্তর যুগ, এখানে তারা সেই যে প্রকৃতি থেকে যে আকারে হাতিয়ার পেত সেখানে মেজে ঘষে সেগুলোকে মসৃণ বা তীক্ষ্ণ করে তারা ব্যবহার করতো, ঠিক আছে। এছাড়া সেগুলোকে আকৃতিও দান করতো এই যুগে। যেমন কৃষিকাজ এবং গাছ কাটার সুবিধার জন্য এই যুগে মানুষেরা কি করতো, হাতিয়ারগুলোর আকার এবং আকৃতিতেও যুগান্তকারী পরিবর্তন ঘটিয়েছিল, ঠিক আছে। অর্থাৎ এই যুগে তারা ওই যে হাতিয়ারের যে শেপ বা আকৃতি তাও প্রদান করতে বা নির্মাণ করতে শিখে যায়, ঠিক আছে, বা তারা করতো এগুলো। এছাড়া এই যুগের প্রধান হাতিয়ার দেখো কি কি ছিল। এই যুগের মূল হাতিয়ার হিসেবে ছিল কি কুঠার, বাটালি, শিল ও নোড়ার ব্যাপক প্রচলন ছিল, ঠিক আছে। তো এইগুলো ছিল এই যুগের মানুষের অন্যতম প্রধান হাতিয়ার। এছাড়া দেখো হাতিয়ারে তারা হাতলেরও ব্যবহার করতো, যে পাথরের হাতিয়ারের সঙ্গে শক্ত কাঠের হোক বা হাড়ের হাতল হোক যুক্ত করার আধুনিক কৌশলও তারা আবিষ্কার করে নেয়, ঠিক আছে। অর্থাৎ হাতিয়ারগুলিতে হাতলও লাগানো তারা শিখে যায়। তো সুতরাং বলা যায় যে এই যুগে মানুষের ব্যবহারকারী যে হাতিয়ার ছিল সেখানেও অভূতপূর্ণ বিকাশ ঘটেছিল, ঠিক আছে। এবারে আমরা আলোচনা করব এই যুগে মানুষেরা কিন্তু স্থায়ীভাবে বসবাস করতেও শিখে যায় এবং সমাজ গঠনেও তারা কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন দেখো স্থায়ী গ্রাম গড়ে তোলে। এতদিন তারা কি যাযাবর জীবনযাপন করতো, এক স্থানে খাদ্যের ঘাটতি দেখা দিলে অন্য স্থানে চলে যেত খাদ্যের তাগিদে। এভাবে তারা এক স্থান থেকে অন্য স্থান যাযাবর জীবনযাপন করে বেড়াতো। কিন্তু এই যুগে তারা স্থায়ীভাবে বসতি নির্মাণ করতে শিখে যায়। যেমন কৃষি কাজের কারণে যাযাবর জীবনের কি হয়, অবসান ঘটে। যেহেতু তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ খাদ্য ছিল, তাদের এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতে হতো না, ঠিক আছে। তো কৃষি কাজের আবিষ্কারের ফলে মানুষেরা স্থায়ীভাবে বসতি গড়ে তুলতেও জেনে যায়, ঠিক আছে। তো মানুষ রোদে পোড়ানো ইট, কাদা এবং কি খড় দিয়ে বাড়ি তৈরি করতো এবং স্থায়ীভাবে বসবাসও শুরু করে নেয় এই যুগে, ঠিক আছে। এছাড়া স্থায়ীভাবে বসতি নির্মাণের মাধ্যমে কিসের সমাজ জীবনেরও সূত্রপাত ঘটে এই যুগে। যেমন দেখো বলা হয়েছে যে কয়েকটি পরিবার মিলে একটি গ্রাম তৈরি হতো, ঠিক আছে, এবং গোত্র ভিত্তিক সমাজ কাঠামোরও উদ্ভব হয়ে যায় এই যুগে, এবং ব্যক্তিগত সম্পত্তির যে ধারণা তারও কিন্তু উত্থান ঘটেছিল এই যুগে, ঠিক আছে। তো কৃষিকাজের ফলে স্থায়ীভাবে বসতি নির্মাণ করতে শিখে যায় তারা বা শুরু করে দেয়, এবং স্থায়ীভাবে বসতি নির্মাণের মাধ্যমে সমাজ জীবনেরও কি ঘটে, উত্থান ঘটে। এছাড়া শ্রম বিভাগ হয়েছে এই যুগে মানুষদের মধ্যে। যেমন নারী ও পুরুষের মধ্যে প্রাথমিক শ্রম বিভাগ সৃষ্টি হয়, ঠিক আছে। পুরুষেরা কৃষিকাজ ও পশুপালন করতো এবং নারীরা কি করতো, গৃহস্থালী ও মৃৎশিল্পের মতো কাজের সাথে যুক্ত ছিল, ঠিক আছে। তো এইভাবে এগুলো হলো এই যুগে যে ক্ষেত্রে উন্নতি ঘটেছিল বা পরিবর্তন ঘটেছিল সেগুলো, ঠিক আছে। এবারে আমরা আলোচনা করব এই যুগের অভূতপূর্ণ যে বিকাশ ঘটেছিল তা হলো, বা অভূতপূর্ণ পরিবর্তন যে ঘটেছিল, যে মৃৎশিল্প বা চাকার আবিষ্কার হয়েছিল এই যুগে, ঠিক আছে, যা হলো এই যুগের এক অভূতপূর্ণ বিকাশ বা পরিবর্তন, ঠিক আছে। তো দেখো বলা হয়েছে যে নবপ্রস্তর যুগের অন্যতম শ্রেষ্ঠ প্রযুক্তিগত আবিষ্কার হলো কি চাকা, ঠিক আছে। তো চাকার আবিষ্কার মানুষের যাতায়াত এবং কি পণ্য পরিবহনে বৈপ্লবিক গতি এনেছিল চাকা আবিষ্কারের ফলে। এছাড়া কি একই সঙ্গে কুমোরের চাকার সাহায্যে কি করেছিল তারা, উন্নত মানের মাটির পাত্র তৈরি করতে জেনে যায়, ঠিক আছে, বা তারা উন্নত মানের মাটির পাত্র তৈরি করতো। তো উদ্বৃত্ত ফসল সংরক্ষণ করার জন্য বা সংরক্ষণ রাখার জন্য, রান্নার কাজের জন্য এবং জল বহনের জন্য কিসের প্রয়োজন হতো, পাত্রের, ঠিক আছে, বা মৃৎশিল্প ছিল তৎকালীন সময়ে। সুতরাং মৃৎশিল্পের কি হয়েছিল, বিকাশ ঘটেছিল, যেহেতু চাহিদা ছিল এবং তৎকালীন সমাজের জন্য অপরিহার্য এই যে মৃৎশিল্পের আবিষ্কার তা কিন্তু
পরিবর্তনও ছিল, ঠিক আছে। তো মাটির পাত্রগুলো আগুনে পুড়িয়ে আরো টেকসই বা মজবুত করা হতো বা করতো এই যুগের মানুষেরা, ঠিক আছে। তো এই যুগের অভূতপূর্ণ বিকাশ হলো মৃৎশিল্প ও চাকার আবিষ্কার। এবারে আমরা আলোচনা করব এই যুগের সময়সীমা, কোন সময়কাল থেকে কোন সময়কাল পর্যন্ত ভারতবর্ষে নব্যপ্রস্তর যুগ বিরাজ করেছিল, ঠিক আছে। তো দেখো বলা হয়েছে যে আধুনিক 10,000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যপ্রাচ্যে নব্যপ্রস্তর যুগের কি হয়, সূচনা হয়। তো ভারতীয় উপমহাদেশে এই যুগের ব্যাপ্তি ছিল 7,000 থেকে 2,500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, ঠিক আছে। তো এটি ছিল সমগ্র মানবজাতির জীবনযাত্রার এক আমূল পরিবর্তনের ঘটনা বা কাল। তো বলা যায় যে ভারতের বর্ষের বিভিন্ন প্রান্তে কিন্তু নব্যপ্রস্তর যুগের যে সময়কাল তা কিন্তু একই ছিল না, ঠিক আছে। বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে নব্যপ্রস্তর যুগের উত্থান ও বিকাশ ঘটেছিল, ঠিক আছে। তা সত্ত্বেও বলা যায় যে 7,000 থেকে 2,500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ভারতবর্ষে নব্যপ্রস্তর যুগের সময়সীমা ছিল। তারপরে দেখো প্রকৃতি। আচ্ছা, এবার আমরা আলোচনা করব যে যুগের মানুষের ধর্মীয় বিশ্বাস কি ছিল এবং পরলৌকিক চিন্তা নিয়ে বা ধর্মীয় বিশ্বাস নিয়ে, ঠিক আছে। তো দেখো এই যুগে তারা কিসের পূজা করতো, প্রকৃতি ও প্রজননের পূজা করতো। যেমন বলা হয়েছে যে মানুষ উন্নত কৃষিকাজ এবং প্রজননের আশায় কি করত, প্রকৃতির বিভিন্ন শক্তির পূজা করত, ঠিক আছে। তো মাটি খুঁড়ে কি পাওয়া গেছে, পোড়া মাটির নারী মূর্তি পাওয়া গেছে, যা থেকে বোঝা যায় যে এই যুগের মানুষেরা মাতৃ দেবীর কি করত, পূজা অর্চনা করতো, ঠিক আছে। তো এই গেল তাদের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে। এছাড়া তারা মৃতদেহকে সৎকারও করতো এই যুগে, ঠিক আছে। যেমন দেখো বলা হয়েছে যে মৃতদের নির্দিষ্ট স্থানে কবর দেওয়ার প্রথা চালু ছিল এবং কবরের সাথে কি খাবার পাত্র, ঠিক আছে, তার যে মানুষ তার ব্যবহার্য যে হাতিয়ার তাও দেওয়া হতো, ঠিক আছে। এছাড়া একাধিক পাত্র ও খাবার দেওয়া হতো, যা থেকে বিশ্বাস করা যায় বা অনুমান করা যায় যে তারা পরলোকে কি করতো, বিশ্বাস করতো, ঠিক আছে। এছাড়া মেগালিথ সম্পর্কে বলা যায় যে মৃতদেহের স্মৃতির উদ্দেশ্যে তারা কি করতো, বড় পাথরের ফলক বা স্মৃতিস্তম্ভ স্থাপন করতো, ঠিক আছে। তো ভারত সহ বিভিন্ন অঞ্চলে এর প্রমাণও পাওয়া যায় এবং এই যে পদ্ধতি একে বলা হয় কি মেগালিথ। তো শিল্পবোধ, মাটির পাত্রে তারা নকশা আঁকতো, ঠিক আছে, নানান এবং কি পশুর হাড় বা চকচকে পাথরের অলংকারও মানুষ কিন্তু ব্যবহার করতো, যা তাদের শিল্পবোধ বা শিল্প যে ধারণা তাদের তার সম্পর্কে আমাদেরও ধারণা দেয়, ঠিক আছে। এবারে আমরা আলোচনা করব যে ভারতবর্ষে কোন কোন স্থান থেকে নব্যপ্রস্তর যুগের নিদর্শন আবিষ্কৃত হয়েছে। তো প্রথমতম হলো হচ্ছে যে মেহেরগড় বা বালুচিস্তানের মেহেরগড় থেকে কি পাওয়া গেছে, নব্যপ্রস্তর যুগের একাধিক নিদর্শন, এবং এখান থেকে প্রাচীনতম কৃষি গম ও জল এবং কি পশুপালনের নিদর্শন আবিষ্কৃত হয়েছে, ঠিক আছে। এছাড়া কাশ্মীরের বুজওয়া হোম হলো অন্যতম একটি সাইট যেখান থেকে নব্যপ্রস্তর যুগের নিদর্শন আবিষ্কৃত হয়েছে, যেমন মাটির নিচ থেকে গর্ত করে বসবাস এবং কি মালিকের সাথে কুকুরের কবর দেওয়ার যে প্রথা ছিল, ঠিক আছে, অর্থাৎ তার যে গৃহপালিত পশু তাকেও কবর দেওয়া হতো, তার নিদর্শন আবিষ্কৃত হয়েছে। এছাড়া বিহারের চিরান্দ থেকে কি আবিষ্কৃত হয়েছে, যে পূর্ব ভারতের অন্যতম কেন্দ্র এটা, যেখান থেকে পশুর হাড়ের তৈরি বিপুল সংখ্যক হাতিয়ার পাওয়া গেছে, ঠিক আছে। এছাড়া আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ সাইট হলো কি আসামের দাওয়াজালি হাডি, ঠিক আছে। এখান থেকেও কি নব্যপ্রস্তর যুগে একাধিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে। কি কি আবিষ্কৃত হয়েছে, উত্তর পূর্বের যে পাহাড়ি অঞ্চল সেখান থেকে পাথরের মসৃণ হাতিয়ার এবং কি প্রাচীন কৃষিকাজের নিদর্শন আবিষ্কৃত হয়েছে। তো তোমাদের মনে রাখতে হবে যে এই সাইটগুলোর নাম, ভারতবর্ষের কোথায় কোথায় নব্যপ্রস্তর যুগের নিদর্শন আবিষ্কৃত হয়েছে এবং কোন সাইটটা কিসের জন্য বিখ্যাত, ঠিক আছে, যে কোন সাইট থেকে কি কি আবিষ্কৃত হয়েছে তা। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনার বিষয়, যেখানে আমরা আলোচনা করলাম যে নব্যপ্রস্তর যুগে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হয়েছিল, ঠিক আছে, বা অভূতপূর্ণ বিকাশ হয়েছিল তা নিয়ে, ঠিক আছে। তো এই ছিল আজকের আলোচনার বিষয়। তোমাদের কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে তোমরা এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করতে পারো। আজকের ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।